আচ্ছা, কি একটা তুই এনে? হোম কোয়ারেন্টাইন জীবন, মাছের হোম কোয়ারেন্টাইন। মাসের হোম কোয়ারেন্টাইন। সবাই নিজের জায়গা সুন্দরভাবে করে রাখতেছে, কেউ যাচ্ছে না যদি করোনা হয়। আচ্ছা, এদিকে একটা স্কুল না? হ্যাঁ, এটা হলো করোনা টাইম, স্কুল বন্ধ। বন্ধ। স্কুল বন্ধ। আর ওইটা মাঝখানে কি গেছে? এটা হলো স্কুলের ঘন্টা। একটু বড় সড়ো ঘন্টা না থাকলে সবার খানা যাবো না, সব ছুটি দিব তাড়াতাড়ি যেন যেতে পারে, এই জন্য বড় সড়ো ঘন্টা। ওইদিকে এই যে মাছগুলো আবার এই নাকি মাছ কি এখানে চলে আসছে নাকি? না, এগুলা করোনা হয়ে গেছে, এই জন্য ওদেরকে আলাদা করা হয়েছে, ও শনাক্তকরণ। শনাক্তকরণ করা হয়েছে। আর এই জায়গায় হোম কোয়ারেন্টাইন বাদ এখন ওদের হলো আইসোলেশনে রাখা হয়েছে। আচ্ছা আচ্ছা। আর এই জায়গায় একটা মানুষও নাই, কারণ সবাই ঘরের ভিতরে আছে, হোম কোয়ারেন্টাইন পালন করতেছে। আর হলো সূর্য যেদিক দিয়ে উঠুক, পানির নিচ থেকে সূর্য ওঠে, এটা জানা কথা। আর আমার নাম হলো সূর্য, এই জন্য এটাই আমার প্রতীক। আচ্ছা, এটাই তুই? হ্যাঁ, এটাই আমি, It's me. এটাই আমি। সালের শুরুর দিকে আমি একটা এক্সপেরিমেন্ট করি সোশ্যাল মিডিয়াতে। সেটা কেবলই আমার জানার আগ্রহ থেকে, সেটা থেকে কোনো নির্দিষ্ট আউটপুট আসেনি বা আমি সেই মুহূর্তে চাইনি, যার কারণে সেটা এক ধরনের ট্রেন্ড হিসেবে হারিয়ে যায়। এখানে আমি ট্রেন্ড শব্দটি এই কারণে ব্যবহার করছি, আমি দীর্ঘদিন লক্ষ্য করে দেখেছি যে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর একটা বড় অংশ রয়েছে যারা প্রচণ্ড পরিমাণে অস্থির, অনিয়ন্ত্রিত। তাদের নির্দিষ্ট কোনো গতিপথ নেই বা গোল নেই, যার কারণে হঠাৎই তারা কোনো কিছু একটা নিয়ে মাতামাতি শুরু করছে, আবার হঠাৎই সেটা থেমে যাচ্ছে, আবার পরের দিন নতুন কিছু নিয়ে একটা মাতামাতি, আবার সেটা থেমে যাচ্ছে, আবার শুরু হচ্ছে, থেমে যাচ্ছে, এরকম একটা প্রক্রিয়া। তো সবকিছুই এখানে এক ধরনের ট্রেন্ড। বাংলায় একটা শব্দ আছে হিংপাটি, তো আমি সেটাকে সেভাবে বলতে পারি। এক বছর পরে বলতে 2020-তে এসে আমি আবারও সেই কাজটা নিয়ে ভাবতে শুরু করি, সেটা আবারও সোশ্যাল মিডিয়ার থ্রুতেই। এর অনেকগুলো কারণ আছে, তার মধ্যে প্রথম কারণ হিসেবে আমি বলতে পারি সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর একটা বড় অংশ যারা শুধুমাত্র বয়ে চলছে, কোথায় বয়ে চলছে বা কি করছে, কিসে বয়ে চলছে তারা হয়তো সেটা জানেও না। এটা আরো প্রখরভাবে দেখা দিচ্ছে এই মহামারীর কারণে, বলতে এই লকডাউনের কারণে আমাদের সবাই একটা দিনের একটা বড় একটা অংশ অবসর সময় কাটাচ্ছে। তো সেই অবসর সময়টাতে দেখা যাচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়াগুলোতে ভিড় বাড়ছে। যেটা আগে দেখা যেত 2 ঘন্টা বা 3 ঘন্টা, সেটা এখন হয়ে দাঁড়িয়ে গেছে 4-5 কিংবা আরো বেশি একটা সময়। তো আমাদের মনন চর্চার যে একটা জায়গা ছিল, এই লকডাউনের কারণে সেই জায়গাগুলো বন্ধ হয়ে যাচ্ছে, আর সেই জায়গাটা নিচ্ছে এই সোশ্যাল মিডিয়া। উদাহরণ হিসেবে বলতে পারি আমি, থিয়েটার বন্ধ হয়ে গেছে, তারপরে গ্যালারিগুলো বন্ধ হয়ে গেছে, স্কুল কলেজ তো বন্ধ অনেকদিন থেকেই, এরপরে খেলার মাঠগুলো বন্ধ, বড় বড় সব ইভেন্ট সেগুলো বন্ধ। তো মানে আমাদের যে মনন চর্চার একটা জায়গা ছিল, সেই জায়গাগুলো পরিবর্তন হয়ে সেই জায়গাগুলো নিয়ে নিচ্ছে এখন এই সোশ্যাল মিডিয়া। তো এটা একটা ভাবার বিষয়। আর যেহেতু মনন তৈরির একটা চর্চার একটা জায়গা সোশ্যাল মিডিয়া কভার করে নিচ্ছে, তো আমাদের এটা ভাবতে হবে যে সোশ্যাল মিডিয়াতে আমরা কি করছি। আমরা সস্তার মজা করছি, ট্রল ভিডিও দেখছি, ট্রল বানাচ্ছি নিজেরা, কখনো কখনো অদ্ভুত সব ইউটিউবার, ব্লগার বা টিকটকারদের ফলো করছি,
কখন নিজেরাও সেই সব সমস্ত বিষয়ে অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, নিজেরাও টিকটক ভিডিও করছে বা এই সমস্ত অনেক ধরনের কালচার এখন চলছে সেগুলো করছে। তো এই যদি হয় আমাদের মনন চর্চার বর্তমান সময়কাল, তাহলে আমাদের রুচির যে বিকৃতি ক্রমশই বেড়ে চলছে, এটা সত্যি ভাববার বিষয়। এখানে আমি একটা কথা বলতে চাই যে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি এগুলো। আমি দীর্ঘদিন বাংলাদেশে থেকেছি, আবার ইন্ডিয়াতেও অনেকটা সময় যাবত আছি। তো আমার সারাউন্ডিংস যে ব্যাপারগুলো সেগুলো নিরীক্ষা করেই আমি এই বিষয়গুলো বলছি। আর আমার ধারণা যে সোশ্যাল মিডিয়া আপনার মিরর টাইপ কাজ করে। আপনি কি সেটা আপনার সোশ্যাল মিডিয়া আপনাকে বলে দিতে পারে, কারণ আপনি আপনার বাইরে গিয়ে সোশ্যাল মিডিয়াতে কিছু করতে পারেন না। তো আপনার ব্যক্তিত্বকে সোশ্যাল মিডিয়া তুলে ধরছে খানিকটা হলেও, আর এটার প্রভাব যেমন সোশ্যাল মিডিয়াতে পড়ছে তেমনি ভাবে বাস্তব চিত্রেও পড়ছে। সামাজিকভাবে হোক, পারিবারিকভাবে হোক, যে কোনোভাবে হোক, বাস্তব চিত্রেও সেটার প্রভাব পড়ছে। আর একটা বৈজ্ঞানিক মতো আছে এখানে যে আমরা যদি 40 দিন একটানা কোনো কাজ করি, সেটা আমাদের অভ্যাসে পরিবর্তন হবে, সেটা আমাদের সহজাত প্রবৃত্তি হিসেবে দাঁড়াবে। তো এই যে দীর্ঘ সময় ধরে বিকৃত চর্চার অনুশীলনটা হয়ে আসছে, চর্চাটা হয়ে আসছে, সেটা কোথাও গিয়ে আমাদের অভ্যাসে পরিণত হয়ে গেছে অলরেডি। আমাদের ভাবতে হবে শিল্পীর কাজ হয়তো এখানে একজন সাধারণ মানুষ, সে হয়তো জানেও না তার কি রঙের জামাটা পরতে হবে বা তার কোন ধরনের কাপড় পরা উচিত, বা তার বাড়ির আর্কিটেকচারাল ডিজাইনটা কি রকমের হবে সেটা ঠিক করতে পারে না। আবার দেখা যায় যে তার শোবার ঘরের ডিজাইনটা কিরকম হবে, কোথায় কোন আসবাবপত্র রাখলে পরে সেটা আরো ওয়েল অর্গানাইজড হবে, সে জিনিসগুলো সে ঠিক মতো জানে না, সে তাকে ঠিক করে দিতে হয়। তো আমার কাছে শিল্পটা শুধু শিল্প কেন্দ্রিক নয়, এটা সর্বসাধারণের, সবার জন্য। আমি যদি মানুষের কাছে পৌঁছতে নাই পারি, তাহলে আমি শিল্পটা করছি কার জন্য? মূল বিষয়, লকডাউনের কারণে আমরা অনেকেই ডিপ্রেশনে চলে যাচ্ছি, আর এটা খুবই স্বাভাবিক। চার দেয়ালের মাঝে থাকা এটা খুবই সহজ কথা নয়। তো অনেকেই নিজের অজান্তেই বিকৃত চর্চা করছি। তো আমি ঠিক এই জায়গাটাতে একটা পজিটিভ চর্চার ক্ষেত্র তৈরি করতে চাইছিলাম। তো যার কারণে আমি সবাইকে আহ্বান করি ছবি আঁকার জন্য, সবাইকে বলি আসো ছবি আঁকি, সবাইকে তাদের সুন্দর পৃথিবীর ছবি আঁকতে বলি। আর আশ্চর্যভাবে এটাই সত্য যে হ্যাঁ, সবাই ছবি আঁকতে শুরু করলো, আর সেগুলো খুবই দারুণ দারুণ ছবি, খুবই চমৎকার। আর তারা তাদের ছবির গল্প বলতে শুরু করলো, তাদের ভিতরের সৌন্দর্য প্রকাশ করতে শুরু করলো। আর তারা যে ছবি আঁকছে তাদের সুন্দর পৃথিবীর, এটা সবার মধ্যে ছড়িয়ে দিতে লাগলো। একটা জিনিস খেয়াল করলাম, প্রত্যেকেই তাদের মনের কোণে ভীষণ সবুজ নীলে ভরা একটা পৃথিবী ধারণ করে। কেউ তার পৃথিবীর ছবিতে ডার্ক কালার গুলো ব্যবহার করলো না, প্রত্যেকে প্রচন্ড পরিমাণে উজ্জ্বল রংগুলো দিয়ে পৃথিবী সাজালো, সবুজ, সহজ, সরল। আমার ধারণা প্রত্যেকটা মানুষকে যদি ছবি আঁকতে দেওয়া হয়, ইভেন পৃথিবীর সব থেকে বাজে লোক, যে সব থেকে খারাপ লোক, তাকেও যদি পৃথিবী সাজাতে বলা হয় ছবি এঁকে, সে হয়তো এই উজ্জ্বল রংগুলোই ব্যবহার করবে। আমি মনে করি যে ছবি আঁকাটা একটা কলা, আর সেই কলাটাকে যদি আমরা ভালোভাবে চর্চা করি, তাহলে
যেটা বলতে যাচ্ছি, যেটা বোঝাতে যাচ্ছি এটা দিয়ে, যে একটা ছবি শুধুমাত্র ছবি নয়, এই ছবিটা দিয়ে তার ব্যক্তিত্বের ছাপ ফুটে আসে, কিন্তু বাস্তবে কোথাও যেন এই ছবিগুলোর রং ডার্ক হয়ে যাচ্ছে, নষ্ট রঙে পরিণত হচ্ছে কোথাও একটা কি, যেটা বিকৃত হচ্ছে, যেটা আপনার কি বলবো, বাস্তব একটা চিত্রের মতো, যেন সবকিছুই নষ্টদের হাতে চলে গেছে। এক্সপেরিমেন্টটা ছিল ঠিক এখান পর্যন্ত। সোশ্যাল মিডিয়াতে কিছু পজিটিভ চর্চার ক্ষেত্র তৈরি করা। যদিও আমি আগেই বলেছি আমাদের সোশ্যাল মিডিয়াগুলো প্রচন্ড ট্রেন্ডি, এখানে হঠাৎ করে কিছু নিয়ে মাতামাতি শুরু হয়, তারপরে সেটা নিমিশেই মিলিয়ে যায়, আবার দুদিন পরে নতুন কিছু নিয়ে আর চর্চা হচ্ছে, আবার সেটা কোথাও একটা গিয়ে হারিয়ে যাচ্ছে। তো খুবই আনপ্রেডিক্টেবল সোশ্যাল মিডিয়াগুলো। তো এখান থেকে আমি আমার কাজটা শুরু করি। এই যে তারা পৃথিবীর ছবি আঁকলো, সেই ছবিগুলো কত বছর আগে, মানে সেই ছবির দৃশ্যটা, পৃথিবীর যে দৃশ্যটা, সেই দৃশ্যগুলো কত বছর আগে হারিয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, বা এই যে সে ছবিটা আঁকলো পৃথিবীর, তার তো একটা পরিচর্যার ব্যাপার আছে। তো সেটা যে কত আগে তারা করেনি, যার ফলে সেটা নষ্ট হয়ে গেছে, সেই জায়গাটা আমি ধরতে চেয়েছি। আমি এই জায়গাটাতে তাদের চোখে আঙুল দিয়ে বলতে চেয়েছি যে এই দেখো, আমি তোমার ছবিগুলো নষ্ট করছি, যেটার উপকর্তে তোমার সাজানো পৃথিবী বা তোমার স্বপ্ন বা তোমার ঘর, যেটা আমি আমার তুলির আঁচড়ে নষ্ট করছি, বা রূপকর্তা আমি ইচ্ছাকৃত ভাবে বা সমাজের কেউ কেউ যেটা ইচ্ছাকৃত ভাবে নষ্ট করে চলছে প্রতিনিয়ত, সেটা আমি বলার চেষ্টা করছি। দেখো, আমি তোমার স্বপ্নটা নষ্ট করছি। সুমনার একটা কথা আছে যে, জানি না পৃথিবীর ঘাতকরা গান শুনে কিনা, জানি না বিচার হলে কেন গান হয় না শোনানো। তো ব্যাপারগুলো হয়তো সেরকমই। আমাদের মননের চর্চা যদি আমরা না করে থাকি, তাহলে সুন্দর স্বাচ্ছন্দ্য পৃথিবীর কথা আমরা যতই বলি না কেন, সেটা হয়তো সম্ভব নয়। আর এই সুন্দর পৃথিবীর কথা যেটা বলছি, সুন্দর পৃথিবী আর বাস্তব চিত্রের যে মধ্যকার দূরত্ব, সেটা প্রথম কারণ এই বিকৃত চর্চা। তো মননের চর্চা যদি আমরা স্বাভাবিকভাবে না করি, সুস্থভাবে না করি, তাহলে হয়তো খুব সহজেই নষ্ট করা সম্ভব।